বাইরে কেমন ঝমঝমে বৃষ্টি নেমেছে দেখেছিস তখন? এই দুর্যোগের দিনে ঘরের চাল দিয়ে জল পড়ছে, অথচ তুই শুধু অলসভাবে দিন পার করছিস, কোনো কাজকর্মে খোঁজই করছিস না। এই বর্ষার দিনে আবার কিসের কাজ করতে যাব শুনি বর্দা? হ্যাঁ, চারিদিকে শুধু কাদার জল। এই রোমান্টিক আবহাওয়ায় এই গরম ভাতের সাথে এক টুকরো পদ্মার ইলিশ মাছ ভাজা হলে একদম জমে যেত। তুমি বাজারে যাও 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 যাও। তোর মুখে এসব বিলাসী কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না রে তপন। ঘরে চাল কেনার পয়সা নেই, দেনার দায়ে মাথা কাটা যাচ্ছে, আর তুই এই বাজারে চড়া দামের ইলিশ মাছ খাবার স্বপ্ন দেখছিস। তুমি সারা জীবনেই অভাবের দোহাই দিয়ে কাটিয়ে দিলে বর্দা। একটু পুরুষ মানুষের মতো রোজগার করতে পারলে আজ আমাদের এই দশা হতো না। প্রতিবেশী এই অরুণ দাদের ঘরে ঠিকই আছে, বড় বড় ইলিশ মাছ রান্না হবে, দেখে নিও। অরুণদা একজন সৎ এবং কঠোর পরিশ্রমী মৎস্যজীবী। হ্যাঁ, সে চোর বাটপার নয়, সে নিজের গায়ের রক্ত জল করে নদীতে জাল ফেলে সংসার চালায়। আর তুই ঘরে বসে শুধু অন্যের পাতের দিকে নজর দিতেই ওস্তাদ হয়েছিস। নিজের ভাইয়ের প্রশংসা করতে পারো না, আবার পরের ঘরের লোকের গুণগান গাইতে তোমার মুখে আটকায় না? হ্যাঁ, আমি তো শুধু ভালো মতো খেতে চেয়েছি, তাতে চুরির কি দেখলে? হ্যাঁ, ভালো খেতে হলে নিজের বাহুবলে উপার্জন করতে শিখতে হয়। অন্যের ঘাড়ে বসে অলস জীবন কাটালে শুধু লৌকিকতাই বাড়ে। বৃষ্টি কমলে তুই এভাবে নদীর পাড় থেকে পুরো ভিজে বাড়ি ফিরলি কেন রে ভাই? তাড়াতাড়ি গায়ের জামাটা বদলে শুকনো গামছা দিয়ে মাথাটা ভালো করে মুছে নে, নইলে কিন্তু এক্ষুনি কঠিন জ্বর চলে আসবে তোর। বৌদি, নদীর পাড়ে যে বাতাস আর বৃষ্টি শুরু হয়েছে তাতে মনটা খুশিতে ভরে গেল। জল বাড়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ নদীর মোহনায় চলে আসছে। আজ আমাদের জালে অনেক মাছ উঠবে মনে হচ্ছে। মাছ যতই উঠুক না কেন, তোর বড়টার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে রে ভাই। সেই কাক ভরে একলা একলা ওই মাঝ নদীতে নৌকো নিয়ে গেছে, এই উত্তাল ঢেবের মধ্যে সে ঠিক মতো নৌকোটা সামলাতে পারবে তো? তুমি একদম চিন্তা করো না বৌদি, বর্দা নদীর গতি প্রকৃতি আমাদের চেয়ে অনেক ভালো বোঝে। তাছাড়া নদীতে এখন অনেক নৌকা আছে, সবাই মিলে জাল ফেলেছে। আজ রাতে আমাদের ঘরে বড় ইলিশের উৎসব হবে। উৎসবের কথা পরে ভাবিস, আগে তোর বড়দা যেন সুস্থ শরীরে নিরাপদভাবে বাড়িতে ফিরে আসে সেই প্রার্থনা কর। এই বৃষ্টির দিনে নদী বড় নিষ্ঠুর হয়ে ওঠে, বুকটা যেন কেমন আমার দুরু দুরু করে কাঁপছে সকাল থেকে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ বৌদি, নদীর ওপর আমাদের পুরো সংসারটা টিকে আছে। সেই নদী আমাদের কোনো ক্ষতি করবে না। আমি এখন যাচ্ছি দাদার নৌকার খোঁজে ঘাটের দিকে। তুমি একটু গরম চা তৈরি করে রাখো। তুই আবার এই দুর্যোগের মধ্যে যাস না গৌতম, তোকে কিন্তু বারণ করছি আমি। যদি যেতেই হয় তবে সাবধানে ঘাটের কিনারায় দাঁড়িয়ে দেখিস, মাঝ নদীতে যাওয়ার কোনো দরকার নেই। আমি কোনো ছোট বাচ্চা নই বৌদি যে নদীতে পড়ে যাব। তুমি অকারণে দুশ্চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না। আমি বর্দাকে সাথে নিয়ে একেবারে বাড়ি ফিরবো। ওগো শুনছো, চালের ড্রামটা তো একদম খালি হয়ে গেছে। দুপুরে রান্নার জন্য এক ছটা চালও অবশিষ্ট নেই ঘরে। এই বৃষ্টির দিনে কি খাবো তা ভেবে তো আমি কুলকিনারা পাচ্ছি না। আজ সকাল থেকে যে হারে বৃষ্টি নামলো, তাতে রাজমিস্ত্রি কাজে যাওয়ার সব রাস্তায় বন্ধ হয়ে গেল আমার। পকেটে একটা কানা করিও নেই, মহাজনের কাছে নতুন করে হাত পাতার মুখও আমার আর নেই। আমি জানি তুমি ঠিক কতটা কষ্ট করছো, কিন্তু তপন যেভাবে সারাদিন শুয়ে বসে খাচ্ছে তাতে সংসার চালানো সম্ভব হচ্ছে না। আজ সকালে ইলিশ মাছ খাওয়ার জন্য আমায় কত আজে বাজে কথা শুনিয়ে গেল, ভাবতেও কষ্ট হয়। তপনের স্বভাবটা দিন দিন বড্ড খারাপ হয়ে যাচ্ছে। ওর সংসারের কষ্টটা একটু বুঝতে চায় না। লোভে ওর চোখ অন্ধ হয়ে গেছে, অথচ নিজের কোনো দায়িত্ববোধ নেই। আমি ওর বড় ভাই হয়ে ও কিছু করতে পারছি না। তুমি নিজের মন খারাপ করো না, অভাবের সংসারে একটু একটু অশান্তি তো হবে, তুমি ধৈর্য হারিও না। ইলিশ মাছ খাওয়া আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের কাছে একটা অলিক বিলাসিতা ছাড়া আর কিচ্ছু নয়, ওসব কথা ভুলে যাও। কত অল্পতেই সন্তুষ্ট থাকো, অথচ আমি তোমাকে একবেলা পেট পুড়ে ভালো খাবারও দিতে পারি না। এই বৃষ্টির দিনে যদি একটা সাধারণ কাজও আজ পেতাম আমি। কপালে যা আছে তাই হবে, তুমি ঘরের বাইরে ভিজো না। এমনিতেই তোমার কাশির খুব ধাত আছে, আমি বরং পাড়ায় গিয়ে দেখি একটু চাল ধার করতে পারি কিনা। আজকের দিনটা তো কোনো মতে পার করি। কারো কাছে হাত পাততে যেও না, আমার আত্মসম্মানে বড্ড লাগে। তার চেয়ে বরং বৃষ্টি কমলে আমি নিজেই বাজারে যাব, যে একটা ব্যবস্থা আমি ঠিকই করে ফেলবো। গৌতম, তুই ঠিক সময়ে ঘাটে এসেছিস রে ভাই। একা একাই উত্তাল নদী থেকে নৌকা পাড়ে টানা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল। দেখ কেমন রূপালী ইলিশগুলো চক চক করছে। ওরে বাপরে বর্দা, এত বড় বড় ইলিশ মাছ তুমি একাই ধরেছো আজ এই ঝড়ের মধ্যে? বৌদি তো বাড়িতে বসে তোমার জন্য চিন্তায় প্রায় কেঁদেই ফেলেছিল। আমি তাকে বলে এলাম তুমি নদীর রাজা, ভয় নেই। শান্তি বড্ড ভিতরে, কিন্তু ও তো জানে না যে এই বর্ষার ইলিশই আমাদের সারা বছরের দেনা শোধ করার একমাত্র উপায়। বাজারে আজ ইলিশের চড়া দাম হবে বর্দা, কারণ বৃষ্টির জন্য অনেক জেলেই আজ নদীতে নামতে সাহস পায়নি। চলো আমরা দুজনে মিলে ঝুড়িগুলো তাড়াতাড়ি হাটে নিয়ে যাই, ভালো দাম পেলে সব কষ্ট দূর হয়ে যাবে। হাটে তো যাবই, তবে তার আগে আমাদের প্রতিবেশীদের কথা একটু ভাবতে হবে রে গৌতম। বিশেষ করে বিমলদার সংসারে এখন বড্ড অভাব যাচ্ছে। বেচারা বৃষ্টির জন্য কাজেও যেতে পারিনি, ঘর থেকে বের হতে দেখিনি। তুমি ঠিকই বলেছো বর্দা, বিমলদা মানুষটা খুব সৎ।
কিন্তু কপালটা বড্ড মন্দ, তার উপর ওই অলস ভাইটার অত্যাচার। আমরা কি এই ঝুড়ি থেকে সবচেয়ে বড় ইলিশটা বিমলদার ঘরের জন্য আলাদা করে রেখে দেব? হ্যাঁ রে ভাই, এই বড় ইলিশটা তুই বিমলদার বাড়িতে দিয়ে আয়, আর বাকিগুলো আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করব। মানুষের বিপদে মানুষই যদি পাশে না দাঁড়ায়, তবে এই এত মাছ ধরে কি সুখ পাবো আমরা বল? তোমার এই বড় মনটার জন্যই সবাই তোমাকে এত ভালোবাসে বড়দা। আমি এক্ষুনি মাছটা নিয়ে বিমলদার বাড়ির দিকে রওনা হচ্ছি। নদী, তোমার এই কঞ্জুস স্বামী আজ কোনো বাজারই আনলো না। এই বৃষ্টির দিনে একটু ভালো মন্দ না খেলে কি বাঁচার কোনো আনন্দ থাকে বলো? তপন, তুমি ওভাবে তোমার দাদার সঙ্গে কটু কথা বলো না। সে দিনরাত আমাদের জন্য হাড় ভাঙা খাটুনি খাটে, আজ বৃষ্টির জন্য কাজ বন্ধ। এই সময় তোমার উচিত দাদাকে একটু সাহায্য করা। সাহায্য তো তারাই করে যাদের কপালে সুখ আছে। বড়দা একটা অপদার্থ, তাই নিজে যেমন কষ্ট পাচ্ছে আমাদেরও তেমনি কষ্ট দিচ্ছে। এই পাশের বাড়ির ওই অরুণদাদের দেখো না, আজ কত মাছ ধরেছে, আমরা আমরা নুন দিয়ে ভাতও পাচ্ছি না। হ্যাঁ, অরুণের ভাই গৌতম অলস নয়, সে বড় ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাই তাদের ঘরে লক্ষ্মী বাস করে। তুমি যদি শুধু পরের ঘরের দিকে চেয়ে না থেকে একটু কাজ করতে, তবে আমাদেরও অভাব থাকতো না। তুমি সারা জীবন শুধু আমার দোষে খুঁজে পেলে বৌদি, নিজের স্বামীর অক্ষমতা কোনোদিন চোখে দেখলে না। বড়দা যদি একটু চালাক হতো, তবে আজ মহাজনের পাওনা টাকা নিয়ে আমাদের এভাবে চোরের মতো লুকিয়ে থাকতে হতো না। খবরদার তপন, তুমি যদি তোমার দাদার বিরুদ্ধে একটাও কথা বলো, আমি কিন্তু খুব খারাপ হয়ে যাব। অভাব আমাদের আছে ঠিকই, কিন্তু আমরা অসৎ নই। তুমি নিজের লোভী মনটা একটু শান্ত করতে শিখো। আচ্ছা ঠিক আছে, আমি লোভী আর তোমরা সব ধোয়া তুলসী পাতা, এটাই তো বলতে চাও? হ্যাঁ, এই ঘরে থাকলে খিদে আরো বেড়ে যায়। দেখি বাইরে কোথাও কোনো ভালো ব্যবস্থা করা যায় কিনা। নিজের স্বভাবটা একটু শুদ্ধ নিও তপন, নইলে কিন্তু কোনোদিন বড় একটা বিপদে পড়বে তুমি। পরের ধরে পোদ্দারি করার অভ্যেসটা ভালো নয়। আরে গৌতম, তুই হাতে দেখছি একটা বড় ইলিশ। বড়দা আপনার জন্য এই বড় পদ্মার ইলিশ মাছটা পাঠালো। আজ বৃষ্টির দিনে সবাই মিলে আনন্দ করে খাবেন। ওরে বাপরে, এত বড় ইলিশ মাছ আমাদের জন্য পাঠিয়েছে অরুণ। কিন্তু গৌতম, আমি এই মাছটা নিতে চাই না। সত্যি বলতে ঘরে চাল নেই, ইলিশ রেঁধে তো শুধু খাওয়া যায় না। বিমলদা, আপনি আমাদের বড় ভাইয়ের মতো। আপনার ঘরে চাল নেই তো কি হয়েছে, আমাদের ঘরে তো আছে। আমি বৌদিকে বলছি একটু চাল আর সবজিও পাঠিয়ে দিতে। আপনি দয়া করে মাছটা ফিরিয়ে দিয়ে আমাদের ছোট করবেন না। তোদের এই ঋণ আমি কিভাবে শোধ করবো রে গৌতম? এই অভাবের দিনে তোরা ছাড়া আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। অরুণের এই বড় মনটার জন্যই আমি তোকে এত শ্রদ্ধা করি। উপরওয়ালা তোদের মঙ্গল করুক ভাই। আপনি এসব কি বলছেন বিমলদা? বিপদের দিনে প্রতিবেশীর পাশে দাঁড়ানো তো আমাদের কর্তব্য, এতে ঋণের কোনো কথা আসে না। আপনি মাছটা রাখুন, আমি এক্ষুনি বাড়ি গিয়ে বৌদির কাছ থেকে বাকি চাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তপনটা যদি তোর মতো একটু পরিশ্রমী আর বুঝদার হতো, তবে আজ আমার এই বয়সে এত কষ্ট পেতে হতো না রে। ও শুধু ঘরে বসে বসে বড় বড় কথা বলে, আর তোরা নিজেরা খেটে আমাদের জন্য অন্ন জোগাচ্ছিস। তপন দাও একদিন ঠিক বুঝতে পারবে বিমলদা, আপনি মন খারাপ করবেন না। ও এখন বয়সে ছোট তো, তাই এমন করে। আমি এখন আসি, ঘরে বড়দা আমার জন্য অপেক্ষা করছে। আপনি তাড়াতাড়ি মাছটা ভেতরে নিয়ে যান। দেখো, আমি কত বড় ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরেছি। আজ নদী আমাদের হাত উপর করে দিয়েছে রে। জল ঝড় মাথায় নিয়ে যে পরিশ্রম করেছি, এই মাছগুলো দেখলে সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। তুমি যে ফিরেছো তাতেই আমার বুক থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেল গো। মাছের চেয়ে তোমার জীবন আমার কাছে অনেক দামি। তাড়াতাড়ি ঘরে গিয়ে ভেজা কাপড়গুলো বদলে নাও। হাটে আজ মাছের খুব ভালো দাম পেয়েছি শান্তি। মহাজনের অর্ধেক দেনা আজই শোধ করে দিয়ে এলাম। বাকি মাছগুলো ঘরে এনেছি আমাদের খাবার জন্য, আর কিছু পাড়া প্রতিবেশীদের বিলিয়ে দেওয়ার জন্য। তারা সবাই বড্ড গরিব। তুমি খুব ভালো কাজ করেছো। এই বৃষ্টির দিনে সবার ঘরেই কম বেশি খাবারের কষ্ট হচ্ছে, বিশেষ করে বিমলদার পরিবারে। তুমি কি বিমলদাকে কোনো মাছ দিয়েছো, নাকি আমি নিজের হাতে গিয়ে কিছু দিয়ে আসবো ওদের ঘরে? আমি গৌতমের হাতে সবচেয়ে বড় ইলিশ মাছটা বিমলদার বাড়িতে পাঠিয়ে দিয়েছি শান্তি। ওটা এতক্ষণে হয়তো আরতি বৌদি রান্নাও শুরু করে দিয়েছে। বিমলদার আর দিদি মানুষ দুটো খুব ভালো, কিন্তু ওদের এই ছোট ভাই তপনটা কেমন যেন লোভী আর ধূর্ত প্রকৃতির। তপন এখনো কাঁচা ছেলে, সংসারের অভাব অনটন বোঝে না বলেই হয়তো এমন লোভী আচরণ করে থাকে। বিমলদা ওকে অনেক শাসন করে, কিন্তু অসৎ সঙ্গে পড়ে ছেলেটার মাথাটা একদম বিগড়ে গেছে। বড় মায়া হয়। মায়া করে লাভ নেই। যে মানুষ নিজের ভালো বোঝে না, তাকে উপরওয়ালাও কোনোদিন বাঁচাতে পারে না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য গরম ভাত, একটু শুকনো লঙ্কার ভর্তা রেডি করছি, খেয়ে নাও। শান্তি বৌদি, আমি বড়দার কাছ থেকে শুনলাম তোমরা নাকি আমাদের ঘরে একটা বড় ইলিশ মাছ পাঠিয়েছ। কিন্তু বড়দা তো রেগে গিয়ে বললো আমরা ওই মাছ ছোবো না, তাই এটা ফেরত দিতে এলাম, বুঝলে? একই কথা বলছো তপন? বিমলদা তো অত্যন্ত ভদ্র এবং সম্মানিত মানুষ। সে কেন অরুণের পাঠানো উপহার এভাবে ফিরিয়ে দিতে যাবে? আর তুমিই বা কেন মাছটা নিজের হাতে গিয়ে আমাদের ঘরে ফেরত আসছো?
আরে বৌদি, তুমি আমাকে বর্দাকে চেনো না আমার? হ্যাঁ, ও বড় অহংকারী মানুষ তো। পরের দমে পাঁচতে ওর নাকি আত্মসম্মানে লাগে। তাই ভাবলাম মাছটা নষ্ট করার চেয়ে তোমাদের ফেরত দিয়ে দেওয়াই ভালো। তোমরা অন্য কাউকে দিয়ে দিও। হ্যাঁ, তপন, তোমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি তোমার মনে কি কুটিল বুদ্ধি খেলা করছে। তুমি মিথ্যে বলছো, বিমলদা কোনোদিন এমন কথা বলতে পারে না। তুমি আমার নামে নোংরা অপবাদ দিতে পারলে বৌদি? আমি তোমাদের ভালো চেয়ে মাছটা ফেরত দিতে এলাম, আর তুমি আমাকে খারাপ ভাবছো? যদি তোর আত্মসম্মান থাকতো তপন, তবে নিজের ভাইয়ের নামে এমন জঘন্য মিথ্যে প্রতিবেশীর ঘরে এসে রটাতে না। তুমি ভেবেছিলে মাছটা চুরি করে বাজারে বিক্রি করে নিজের পকেট গরম করবে। আমি সব ধরে ফেলেছি। তুমি বড্ড বেশি কথা বলো শান্তি বৌদি। মেয়ে মানুষের এত বুদ্ধি ভালো নয়, পরে কিন্তু পস্তাতে হবে বলে রাখলাম। আমি চললাম এখান থেকে। তোমাদের মাছ তোমাদের কাছে থাক। নিজের রাস্তা দেখো তপন, আর কোনোদিন আমাদের বাড়ির চৌকাটে পা রাখবে না। তোমার মতো লোভী আর অসৎ মানুষ পরিবারের জন্য অভিশাপ। উপরওয়ালা বিমলদাকে তোমার এই কুদৃষ্টি থেকে রক্ষা করুন। বৌদি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কেন এত গভীর হয়ে আছো? তোমার মুখে তো সব সময় হাসি লেগে থাকে। বড়দা কি কোনো কারণে বকা দিয়েছে, নাকি অন্য কোনো বিষয় নিয়ে তোমার মন খারাপ হয়ে আছে? গৌতম, বকাঝকার কোনো ব্যাপার নয় রে ভাই। আমি আসলে তপনের ওই নোংরা আচরণটার কথা ভেবে খুব বিরক্ত হচ্ছি। ছেলেটা যে এত বড় মিথ্যেবাদী আর চোর হতে পারে তা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। কেন বৌদি, তপন দা আবার কি করলো? আমি তো নিজের হাতে বিমলদাকে মাছটা দিয়ে এলাম। বিমলদা তো খুব খুশি হয়ে আশীর্বাদ করলেন আমাদের। তবে মাঝখানে তপন দা আবার কোত্থেকে এলো? তুই চলে আসার পর ওই লোভী তপন মাছটা বিমলদার হাত থেকে কোনো ছুতোই নিয়ে সোজা আমাদের ঘরে চলে এসেছিল। এসে আমাকে মিথ্যে গল্প শোনালো যে বিমলদা নাকি আমাদের পাঠানোই উপহার অহংকার করে ফিরিয়ে দিয়েছে। এত বড় জঘন্য মিথ্যে কথা! বিমলদা তো এমন মানুষই নন। তপনদা নিশ্চয়ই মাছটা বাজারে চড়া দামে বিক্রি করে নিজের মদের আড্ডার টাকা জোগাড় করার ফোন দিয়ে আসছিল। ও বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছে। আমি তোর চালাকি এক নিমিষে ধরে ফেলে ওকে বকা দিয়ে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার ভয় হয় ও বিমলদার কত বড় না ক্ষতি করে ফেলে। মানুষের সংসারে যখন অভাব আসে, তখন স্বভাব যদি ঠিক না থাকে তবে ধ্বংস তো অনিবার্য। তুমি একদম ঠিক কথা বলেছো বৌদি। অভাবের চেয়ে মানুষের খারাপ স্বভাবই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় জীবনে। তপনদা যদি নিজের ভাইকে এভাবে ঠকাতে পারে, তবে সে সমাজের কারোরই আপন হতে পারবে না কোনোদিন। তুই এখন বিমলদার ঘরে যা গৌতম, তুই গেলে ওনারা খুব খুশি হবেন। আর শোন, তপনের ব্যাপারে বিমলদাকে কিছু বলার দরকার নেই, বেচারা এমনিতেই মানসিক কষ্টে আছে। গৌতম ভাই, তোমরা আমাদের জন্য যা করেছো, এত বড় ইলিশ মাছ আর চাল ডাল পাঠিয়েছো, তার জন্য কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমাদের নেই। এই বৃষ্টির দিনে আমার ঘরে উনুন জ্বলতো না যদি না তোমরা আজ দেবদূতের মতো পাশে দাঁড়াতে। আরতি বৌদি, আপনি আমাকে নিজের ভাইয়ের মতন ভাবেন, আর ভাই হয়ে বোনের বিপদে পাশে দাঁড়ানো কি খুব বড় কোনো ব্যাপার? আপনি কৃতজ্ঞ জানিয়ে আমাকে পর করে দেবেন না। আমি চোখের জল ধরে রাখতে পারছি না ভাই। আমার নিজের ভাইও কখনো আমার এত খোঁজ নেয়নি। বিমলদা একজন খাঁটি মানুষ বৌদি। তার সততার পুরস্কার আজ আমাদের অশিলায় পাঠিয়েছেন। আপনি মন খারাপ করবেন না। এই নিন, আমি কিছু টাটকা সবজিও এনেছি। ইলিশের ঝোলে দিলে স্বাদ আরো চমৎকার হবে। তুমি কত ভাবো আমাদের জন্য, অথচ আমাদের ঘরের ছেলে তপন সারাদিন শুধু কুচিন্তা করে বেড়ায়। ও যে কখন মানুষ হবে, কখন নিজের সংসারের দিকে একটু ফিরে তাকাবে, সেই চিন্তায় আমার ঘুম আসে না। অভাবের সংসার তো, তাই হয়তো মনের ক্ষোভে কখনো কখনো ভুল রাস্তা বেছে নেয়। আপনি ওকে একটু আদর যত্ন দিয়ে বোঝাবেন, দেখবেন ও ঠিক একদিন নিজের ভুল বুঝতে পেরে লাইনে চলে আসবে। আদর দিয়ে ওকে আর মানুষ করা যাবে না, ওর স্বভাবটাই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। যাক ওসব কথা, তুমি আজ রাত্রে কিন্তু আমাদের ঘরে এসে দুই ভাই মিলে একসাথে রাতের খাবার খাবে, মনে থাকে যেন। সময় পেলে আসবো। আমি এখন যাই। বিমলদা ফিরলে বলবেন আমি খোঁজ নিয়ে গেছি। সাবধানে থাকবেন। তপন, তুই নাকি অরুণের ঘরে গিয়ে আমাদের নামে মিথ্যা কথা বলে মাছটা ফেরত দেওয়ার নাটক করতে গিয়েছিলি। আরতি আমাকে সব বললো। তোর এত বড় সাহস কিভাবে হলো, হ্যাঁ, যে তুই আমার সম্মান প্রতিবেশীর কাছে ধুলোয় মিশিয়ে দিলি? বড়দা, তুমি সবসময় আমার তো সে দেখতে পাও না। আমি তো শুধু চেয়েছিলাম মাছটা বিক্রি করে কিছু নগদ টাকা ঘরে আনতে। ঘরে চাল নেই, তেল নেই, আর তোমরা একবেলা ইলিশ মাছ ভাজা খেয়ে রাজা হতে চাইছো। হ্যাঁ, ওটা কোন ধরনের বুদ্ধি? অভাব আমাদের আছে তপন, কিন্তু আমরা চোর নই, কিংবা কারো দেওয়া উপহারের অসম্মান করার মতো ছোট লোকও নই। অরুণদা ভালোবেসে আমাদের এই মাছটা দিয়েছে, আর তুই এটা চুরি করে বাজারে বিক্রি করতে গেলি। তোর লজ্জা লাগে না? লজ্জা দিয়ে পেট ভরে না বড়দা, টাকা দিয়ে পেট ভরে। এই সহজ কথাটা তুমি আমার এই বুড়ো বয়সেও বুঝতে পারলে না। আমি তোমাদের ভালোর জন্য করতে গিয়েছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে আমাকেই অপরাধী বানিয়ে দিলে। তুই নিজের লোভ লুকোতে এখন ভালোই দোহাই দিস না তপন। হ্যাঁ, তোর স্বভাব বড্ড নোংরা হয়ে গেছে। অরুণদের দয়ায় আজ আমাদের ঘরে উনুন জ্বলছে, আর তুই তাদের সাথেই প্রতারণা করতে গেলি। তুই আমার ভাইয়ের নামে কলঙ্ক। আমি যদি এতই খারাপ হই বড়দা, তবে আমি এই ঘরে আর থাকবো না। তোমরা তোমাদের সততা আর ওই প্রতিবেশীর দয়া নিয়ে সুখে থাকো। আমি নিজের রাস্তা নিজে দেখে নেব।
আমার জন্য তোমাদের আর ভাবতে হবে না। যেখানেই যাস না কেন, নিজের এই চুরির স্বভাব আর লোভ যদি না ছাড়িস, তবে তুই কোথাও মাথা তুলে দাঁড়াতে পারবি না। মানুষের ভালোবাসা আর বিশ্বাস হারানো পৃথিবীর সবচেয়ে বড় পাপ। তুই আজ সেই পাপটাই করেছিস। তোমার এই নীতি বাক্য শোনার ধৈর্য আমার আর নেই বড়দা। আমি নিজের ভুল ঠিক নিজেই বিচার করতে পারি। আজ থেকে আমি তোমাদের কোনো বিষয় নাক গলাবো না, তোমরাও আমার ব্যাপারে দূরে থেকো। এটাই সবার জন্য মঙ্গল। তাছাড়া ওরা তো আজকে আবার মাছ চাল ডাল দিয়ে গেছে, তাই তোমরা পেট পুড়ে খাও। তোমার রান্নাঘরের সুগন্ধ আমার ঘর পর্যন্ত আসছিল, তাই ভাবলাম দুজনে মিলে একসাথে বসে কাজ করি, তাই চলে এলাম। ঈশ্বর শান্তিদি, আমি তো তোমার কথাই ভাবছিলাম। তোমরা আজ আমাদের যে উপকারটা করলে তা আমি সারা জীবন মনে রাখবো। এই নাও, আমি একটু ইলিশের তেলের চচ্চড়ি বানিয়েছি। আমরা হলাম প্রতিবেশী, সুখে দুঃখে একে অপরের পাশে না দাঁড়ালে আমাদের এই মানুষ জন্মের কি মূল্য রইল বলো তো? বিমলদা বাইরে বড্ড পরিশ্রম করছেন, ওনাকে এই বৃষ্টির দিনে একটু ভালো করে খাইয়ে দাইয়ে যত্ন করো। বিমল তো তোমার আর অরুণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। সে বলছিল মানুষের বিপদে পাশে থাকাই যে আসল ধর্ম, তা তোমাদের দেখে শেখা উচিত। শুধু দুঃখের বিষয় আমাদের ঘরে ছেলেটাই শিক্ষা পেল না। তুমি তপনের কথা ভেবে নিজের মনটা খারাপ করো না দিদি। যার কপালে সুখ নেই তাকে জোর করে সুখে রাখা যায় না। ও নিজের কর্মের ফল নিজেই ভোগ করবে। তুমি বরং নিজের সংসারের দিকে মন দাও। তুমি ঠিকই বলেছো দিদি। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সৎ জীবন মানুষকে মানসিক শান্তি দেয়, যা কোটি টাকা দিয়েও কেনা যায় না। আজ এই বৃষ্টির দিনে আমাদের দুই পরিবারের এই মেলবন্ধনটাই সবচেয়ে বড় আনন্দ। হ্যাঁ গো, অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়, আর সেটাই আসল সুখ। দামি দামি জিনিস দিয়ে সুখ কেনা যায় না। আমাদের এই ছোট গ্রামটায় আমরা সবাই মিলেমিশে এভাবেই একসাথে কাটিয়ে দেব, তবেই আমাদের জীবনটা সার্থক হবে। তোমার এই সুন্দর ভাবনাটা চিরকাল বজায় রাখুক শান্তিদি। তুমি সত্যিই এই পাড়ার লক্ষ্মী বৌমা। চলো ভেতরে গিয়ে বসি, পুরুষ মানুষেরা খেতে বসবে এখনই। ওদের পাতে গরম গরম খাবারগুলো পরিবেশন করতে হবে তো আমাদের। গৌতম ভাই, তুই আজকে আমাদের পাতে এই অমৃতের মতো ইলিশ মাছের ঝোল তুলে দিলি। কতদিন পর যে এই তৃপ্তি করে ভাত খেলাম, তা তোকে বলে বোঝাতে পারবো না রে ভাই। এই সুখের কোনো তুলনা হয় না। বিমলদা, আপনি তৃপ্তি করে খেয়েছেন, তাতেই আমাদের সব খাটুনি সার্থক হয়ে গেছে। বড়দা শুনলে বড্ড খুশি হবে। আরতি বৌদির হাতের রান্নার স্বাদ সত্যি অসাধারণ। আমি তো শুধু এই মাছের ঝোল দিয়ে খাচ্ছি। আরতির রান্নার হাত ভালো ঠিকই, কিন্তু তোদের ভালোবাসার মশলাটা না থাকলে এই মাছে এত স্বাদ হতো না রে ভাই। আজ বুঝলাম, দামি খাবার বা প্রচুর অর্থ উপার্জনের মধ্যে মানুষের আসল সুখ লুকিয়ে থাকে না রে। আপনি একদম খাঁটি কথা বলেছেন বিমলদা। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনের ভেতর যে মিল আর ভালোবাসা আছে, তা ধনীদের প্রাসাদেও খুঁজে পাওয়া যায় না। এই বর্ষার রাতে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দই আলাদা। তপনটা যদি আজ আমাদের সাথে টেবিলে বসে একটু ভালোবাসার অন্ন গ্রহণ করতো রে, তবে আমার মনের শেষ কষ্টটুকু দূর হয়ে যেত রে গৌতম। ও নিজের লোভের কারণে আজ এত বড় একটা আনন্দ থেকে বঞ্চিত হলো। হ্যাঁ, তপনদার জন্য আপনি আর আক্ষেপ করবেন না বিমলদা। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন সে নিজেই ফিরে আসে। আমরা সবাই তো আপনার পাশেই আছি। আপনি নিজেকে কখনো একাকী বা অসহায় ভাববেন না। তোমরা আমাকে ফেলে খেয়ে নিবা? হ্যাঁ, আমি বুঝি পর হয়ে গেলাম? দাদা, আমি বাইরে গিয়ে বুঝতে পেরেছি নিজের বাড়ির চেয়ে শান্তি আর কোথাও নেই, তাই ফিরে এলাম। আমাকে তোমরা মাফ করে দাও। আমি ভুল বুঝতে পেরেছি, এখন থেকে আমি কঠোর পরিশ্রম করব। আমি বলেছিলাম না, সব ঠিক হয়ে যাবে। বুঝলেন বিমলদা, ইলিশ মাছই আসল সুখ। আয় আয় আয়, তাড়াতাড়ি খেতে বস, নইলে শেষ হয়ে যাবে কিন্তু।